আসুন প্লিজ। সুন্দর বিকেলে আপনাদের সাথে আজকে এখানে উপস্থিত হতে পেরেছি বলে নিজেকে আনন্দিত ধন্য মনে করছি। এখানে যারা উপস্থিত আছেন, আজকের এই আয়োজকদের, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সবার শ্রদ্ধাভাজন শিক্ষক, যিনি নারায়ণ স্যার হিসাবে সবাই চিনেন, খুব বিদগ্ধজন, আমার খুব পূজনীয় শ্রদ্ধাভাজন ব্যক্তি নারায়ণ স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সভার সভাপতিত্ব করার জন্য। যারা আয়োজন করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ব্যানারে আপনারা যে নাম লিখেছেন সনাতনী, বানান ভুল আছে, আশা করি ভবিষ্যতে এটা কারেক্ট করে নেবেন। দন্তেশ্ব ওকার হবে না, দন্তেশ্ব হবে, ভবিষ্যতে এটা কারেক্ট করে নেবেন। আমরা মানে উকিলের চোখ তো, প্রথমেই যে চোখটা পড়ে গেছে ওখানে। মঞ্চে উপবিষ্ট আছেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাধনদা, বিপ্লবদা, যাদের অনুসরণ করে আমি বড় হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সাধনদা, বিপ্লবদা, ওনারা ছিলেন অনুকরণীয়। শৈলকুপাতে গোপেনদা, সুজিতদা, বিপুলদা, সামনে দাঁড়িয়েছেন প্রদীপদা, এক ঝাঁক সনাতনী ধর্মের মানুষ আমার হৃদয়ের প্রতিবেশী ছিল। আজকে আমি শিক্ষা দীক্ষায় এই জায়গায় এসেছি, আমার মা বাবার পরে যদি কারো অবদান থেকে থাকে তিনি হলেন লক্ষ্মীকান্ত স্যার, আমার শিক্ষক। আমি প্রতিদিন প্রায় ওনাকে মনে করি। আমি পৃথিবীর যে প্রান্তেই থাকতাম না কেন, স্যারের জীবদ্দশায় দুর্গাপূজার দিন সন্ধ্যার পরে কাকিমার হাতে আমি একমাত্র অতিথি হিসেবে ওই বাসায় দাওয়াতপ্রাপ্ত অতিথি থাকতাম। আমি লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া যেখানেই থাকি, আমি দুর্গাপূজার দিন ওই বাসায় আমি উপস্থিত থাকতাম। আমি ব্যক্তিগতভাবে নিজেকে একজন সম্পূর্ণ অসাম্প্রদায়িক মানুষ মনে করি। আমি বিশ্বাস করি আপনারা যারা নিজেদেরকে সংখ্যালঘু হিসেবে দাবি করেন, আমি আপনাদের সাথে এখানে দ্বিমত পোষণ করি। আমি সংখ্যালঘুতে বিশ্বাস করি না। আমি মনে করি আমার গায়ে যদি একটি ব্লেড দিয়ে কাটা হয়, আমার যে রং, রক্তের যে রং, আপনার গায়ে ব্লেড দিয়ে কাটলেও রক্তের সেই একই রং। আপনিও মানুষ, আমিও মানুষ। আপনি যেমন বাংলাদেশের পাসপোর্ট হোল্ড করেন, আমিও বাংলাদেশের পাসপোর্ট হোল্ড করি। আপনার বিশ্বাসের জায়গা ধর্মীয়ভাবে একটা, আমার বিশ্বাসের জায়গা ধর্মীয়ভাবে আরেকটা। এইটার কারণেই শুধু আপনি সংখ্যালঘু, সংখ্যাগুরু আমি, এই তত্ত্বে আমি বিশ্বাস করি না। আমি আপনি সবাই বাংলাদেশের মানুষ, আমি আপনি সবাই মানুষ, সেভাবে আমি সবাইকে দেখতে চাই, সেভাবেই সবাইকে আমি শ্রদ্ধা করি, স্নেহ করি, সেভাবেই আমি সবার পক্ষে, সাথে, পাশে থাকতে চাই। সুতরাং সনাতনী ধর্মাবলম্বীদের চিন্তা চেতনা, এটার সাথে আমি একমত, কিন্তু সংখ্যালঘু এই কথাটা আমি বলতে নারাজ। দাদা 8টা দফা দিয়েছেন, 8টা দফার প্রত্যেকটা দফায় আমি যৌক্তিক মনে করি। আমি আমার সংশ্লিষ্ট ফোরামে 8 দফা নিয়ে কথা বলতে প্রতিশ্রুতিবদ্ধ। কথা বলবো, যতটা করা সম্ভব করব, তবে একটা দফার সাথে আমি ইন্টেলেকচুয়ালি, বুদ্ধিভিত্তিকভাবে দ্বিমত পোষণ করি। ট্রাস্টকে ফাউন্ডেশন করা, এই যে যারা করেছেন, আমি মনে করি একটা মিসকনসেপশন অফ ল।
ভ্রান্ত ধারণার ভিত্তিতে করেছেন। ট্রাস্ট, ফাউন্ডেশন, এনজিও এই সবগুলো এক একটা আইনের আওতায় তারপর ওয়াকফ এক একটা আইনের আওতায় এক একটা পরিচালিত হয়, কিন্তু প্রত্যেকটাই কাজ হলো চ্যারিটি, মূল উদ্দেশ্য হলো দাতব্যমূলক কাজ। কোনো ক্ষেত্রে ট্রাস্টের একটা রেগুলেটরি বডি থাকে, ফাউন্ডেশনের একটা রেগুলেটরি বডি থাকে, বা ট্রাস্টে আপনি যেটা করতে পারবেন, যত নিখুঁতভাবে করতে পারবেন, যত নিয়ন্ত্রণ করে করতে পারবেন, আপনি যখন ফাউন্ডেশনে চলে যাবেন তখন সরকারি ইন্টারফেয়ারেন্সটা বেশি হবে। সরকার ইচ্ছা করলে যে কোনো সময় ওটার গভর্নিং বডিকে সিজ করে নিজের প্রশাসক নিয়োগ করে দিতে পারবেন। আপনারা এই যে ভ্রান্ত ধারণা, ট্রাস্ট যদি করেন, ওই ট্রাস্টের ডিডের মধ্যে যারা থাকবে সেইটাকে চেঞ্জ করা সরকারের জন্য একটু কঠিন হয়। ফলে আপনারা সরকারের বেশি নিয়ন্ত্রণে যেতে চাচ্ছেন, এই ধারণাটা আমার কাছে মনে হচ্ছে একটু মিসকনসেপশন অফ ল। তারপরেও আপনারা যেভাবে বলবেন আমরা হয়তো সেইটাকে কেন বলছেন আরও একটু ডিবেটের ব্যাপার আলোচনা করতে পারি। এটা আলোচনার ভিত্তিতে আমরা একটা যৌক্তিক সিদ্ধান্তে যেতে পারি। আমার আলোচনার টেবিলে যদি আমি থাকি, আমি এই প্রশ্নটা নিশ্চয়ই ওই দিনও করব। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়, আপনারা যারা নিজেদেরকে দাবি করছেন, আমি বলছি যারা সনাতনী সম্প্রদায়, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে, ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে, যে যেখানে আছে না কেন, প্রত্যেকের ক্ষুধার জ্বালা এক, প্রত্যেকের রক্তের রং এক, প্রত্যেকের খাদ্যাভ্যাস এক, প্রত্যেকের সংস্কৃতি এক, ভাষা এক। প্রত্যেকটা মানুষ ব্যথা পেলে কাঁদে, বেদনায় আহত হয়। প্রত্যেকটা মানুষ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। আমি গতবার যখন মন্দিরগুলোতে, পূজা মণ্ডপে উপস্থিত হলাম, তখন অনেকেই তার আগ দিয়ে অনেকেই বলছে আমাদের নিরাপত্তার প্রয়োজন, আরও বেশি নিরাপত্তার প্রয়োজন। আমি একটা কথা বলেছিলাম, এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে ধর্ম পালন করতে যেয়ে, ধর্মীয় উৎসব করতে যেয়ে, প্রাণ খুলে উৎসব করতে যেয়ে, হই হই রই রই করে উৎসব করতে যেয়ে, এত হই রই এত সমারোহ করতে যেয়ে কেউ নিরাপত্তার কথা চিন্তা করবে না। আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি। এই শৈলকুপাতে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ওই দিন সন্ধ্যায় কবিরপুর মোড়ে আমাদের নিধিদ্দার ওষুধের দোকানের, নিধিদ্দার ছেলে ওষুধের দোকান আছে, সেই দোকানে এসে বিএনপির নাম নিয়ে ঝাউদিয়া গ্রামের একটি ছেলে, ওই ছেলেটাকে কয়েকটা চড়থাপ্পড় দিয়ে যায়। এর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকের মধ্যে। আমাকে একটি রিক্সাওয়ালা, ওখান থেকে একজন রিক্সাওয়ালা আমাকে ফোন দিয়ে জানিয়েছিলেন যে এরকম একটি ঘটনা ঘটেছে। আমি তখনও অ্যাটর্নি জেনারেল না, 5 তারিখ সন্ধ্যার কথা। আমি সাথে সাথে শৈলকুপা থানা এবং পৌর বিএনপি নেতৃবৃন্দকে কল করি, ওই ছেলের খোঁজ নিতে বলি। খোঁজ নিয়ে জানা যায় ওই ছেলেটি, তার বাবা বিএনপির সমর্থক জয়ন্ত কুণ্ডুর সাথে কাজ করেন, আমাদের আরেকজন প্রিয় নেতা বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, তার সমর্থক, তার অনুসারী। আমি বললাম যার অনুসারী হোক, আমার ডান হাত বাম হাত হোক না কেন, ওকে এবং ওর বাবাকে শৈলকুপা চৌরাস্তায় এনে সবার সামনে নিধিদ্দার ছেলেকে কাছে ক্ষমা চাইতে হবে, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং এর সুষ্ঠু শাস্তি প্রদান করতে হবে। আমি বলেছিলাম আমি এটা ভিডিওতে দেখতে চাই, লাইভ দেখতে চাই।
তাকে তুলে নিয়ে এসে তার বাবাকে ডেকে এনে আমরা সেদিন নিধিরদার ছেলেকে যে চড়থাপ্পড় দিয়েছিল তার কাউন্টার বিচার করেছিলাম। আমি এই বিচারটা করেছিলাম এই কারণেই, বাংলা একটা প্রবাদ আছে আমাদের এলাকায়, মনে হয় আপনারা সবাই জানেন, ঝিকে মেরে বউকে শেখানো। আমি যদি ওই দিন এইটা নিয়ন্ত্রণ না করতাম, শৈলকুপাকে অশান্ত করার একটা অশুভ চক্রান্ত চলত। আমরা সেদিন থেকে প্রথম দিন থেকে মনে করেছি এই শৈলকুপায় প্রত্যেকটা মানুষের শান্তি পাওয়ার অধিকার আছে, স্বস্তি পাওয়ার অধিকার আছে। যে কারণে এবং কেউ যদি অপরাধ করে থাকে, অপরাধীর বিচার আইনসঙ্গতভাবেই হবে। যে কারণে গত 16-17 মাসে 2018 সালের নির্বাচনে আমার বাড়িতে যে হামলা করেছিল, আমার গাড়িতে যারা হামলা করেছিল, আমার বাড়ির থেকে আমার ভোটাররা, সমর্থকরা বের হওয়ার পর যারা রাস্তায় আক্রমণ করেছিল, আমি সবার আগে তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নিয়েছি। যে কারণে এই শৈলকুপায় 289টি গ্রাম, 3,25,000-এর উপরে ভোটার, এর কোনো গ্রামে আমি অশান্ত পরিবেশ তৈরি হতে দেইনি। প্রতি বছর ঈদে কোনো না কোনো গ্রামে কারো না কারো মায়ের বুক খালি হয়। আমি শৈলকুপার প্রতিটি মানুষের জন্য চিন্তা করে এই 16 মাস সময় 3টা ঈদ পার হয়েছে, একজন মায়ের বুকও আমি খালি হতে দেইনি। আহত হয়ে ঈদের দিন বা ঈদের পরের দিন শৈলকুপা সদর হাসপাতাল কিংবা ঝিনাইদহ সদর হাসপাতাল, কুষ্টিয়া সদর হাসপাতালে শৈলকুপার আহত মানুষের আর্তচিৎকারে হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠত। গত 3টা ঈদে এরকম আহত কোনো রোগী কোনো হাসপাতালে আমরা ভর্তি হওয়ার পরিবেশ তৈরি হতে দেইনি। এটা আমার সংখ্যালঘু বা সনাতনী ধর্মের জন্য না। আমি বিশ্বাস করেছি মানুষ যদি কেউ অপরাধ করে থাকবে, আইন আছে। আমার কোনো রাজনৈতিক কর্মী সাময়িক ক্ষমতার দম্ভে সেই আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে অত্যাচার নির্যাতন করবে, এটা হতে দিতে চাইনি। যে কারণে শৈলকুপার বিরোধী রাজনৈতিক পক্ষ যারা বিভিন্ন সময়ে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাস করেছেন, মানুষের অত্যাচার করেছেন, সংখ্যালঘু সম্প্রদায় সহ বিভিন্ন স্তরে চাঁদাবাজি করেছেন, আমরা গত 16 মাসে আইন নিজের হাতে তুলে বিএনপির কোনো নেতাকর্মীকে দিয়ে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার পরিবেশ সৃষ্টি হতে দেয়নি। ইতিহাস বিবেচনা করবে আমরা কতটুকু সফল হয়েছি, কতটুকু ব্যর্থ হয়েছি। আপনারা বিবেচনা করবেন আমরা কতটুকু সফল হয়েছি, কতটুকু ব্যর্থ হয়েছি আগামী ভোটের মাঠে। আপনাদের এখানে যারা বসবাস করেন, আমি তাদের নিশ্চিন্তে নির্ভয়ে বলতে পারি, যদি আপনাদের কারো উপর অন্যায় করে কেউ আক্রমণ করে, কেউ অত্যাচার করে, কেউ আঘাত করে, আমি নিজেকে বলবো সে অন্যায়, অত্যাচার, সে আঘাত আমার উপর করা হয়েছে। আমি সবার আগে যে আপনার পাশে দাঁড়াবো। আমাকে যদি কেউ ফোনে না পান, আমার মোবাইল নাম্বার থাকবে, ছোট্ট করে একটা SMS করবেন। আমি সবার আগে পৌঁছে যাব। ফিজিক্যালি পৌঁছাই বা অ্যাকশনে পৌঁছাই, সেটা আপনারা পাবেন। কিছুদিন আগে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা মেয়ে বা সনাতনী ধর্মের একজন মেয়ে একটা মুসলিম ছেলের সাথে
প্রেম করে আগে একবার বের হয়ে বিয়ে করতে চলে গেছিলেন। পরে বাবা মা যেভাবে হোক তাকে ফেরত আনছিল কয়েকদিন পরে। সেকেন্ড টাইম আবার মেয়েটা যখন পালিয়ে যায়, মেয়েটা নাবালিকা, 16 বছর বয়স। তার মা খুব অশিক্ষিত মানুষ, বাবাও অশিক্ষিত মানুষ। তার মা আমাকে ভোরবেলা কান্নাকাটি করে ফোন করেছেন, তখন বাজে ভোর 6টা। আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে, কান্না থামিয়ে বলেন। আমি তাকে কখনো দেখিনি, তারপর জানি না। আমাকে বললেন এই ঘটনা। উনি সব সত্য কথা বললেন, যা তার মেয়েটা আগে ওই ছেলের সাথে চলে গেছে, বুঝাই নিয়ে আসার পরে তারপর কিছুদিন পরে আবার ওই রাতে নিয়ে গেছে। আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওই ভোরবেলা বললাম 24 ঘন্টার মধ্যে যদি এই মেয়েটা উদ্ধার না হয় তাহলে আপনার চাকরি থাকবে না। আমি ওই ইউনিয়নের বিএনপি নেতাদের বললাম, এই ছেলেটাকে যারা প্রশ্রয় দেবে, কারো শেল্টারে গেলে তার পথ থাকবে না। আমি 12 ঘন্টার মধ্যে সেই ছেলে এবং মেয়েকে লোকেট করে ওই মেয়েকে তার বাবা মার কাছে ফেরত দিয়েছিলাম। দুর্ভাগ্যবশত তার বাবা মা বেশি দিন মেয়েটাকে কাছে রাখতে পারেনি, আবার সেই ছেলের সাথে চলে গেছে। পরে তাদের বিয়ে হয়ে গেছে বলে জানাচ্ছেন। কিন্তু আমরা অতন্দ্র প্রহরীর মতো এখানে প্রত্যেকটা মানুষের জন্য কাজ করে যাচ্ছি, আপনাদের শান্তির জন্য, আপনাদের সুখের জন্য, শৈলকুপার প্রতিটি মানুষের স্বস্তির জন্য, ভালো থাকার জন্য আমরা নির্ঘুম রাত কাটাই। আমাদের এখানে বিএনপির যে টিম আছে, আমাদের জেলা কমিটি এবং থানা কমিটির যে নেতৃত্ব আছে, কারো বিরুদ্ধে এখন পর্যন্ত দৃশ্যমান জমি দখল, বাড়ি দখল, সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে চাঁদাবাজি, দখলবাজি, মামলাবাজি, হামলাবাজির কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত দৃশ্যতভাবে আসতে দেইনি বা পাইনি। আপনারা যদি কেউ এরকম কোনো কিছু শিকার হয়ে থাকেন, নির্ভয়ে নিঃসংকোচিত্তে আমাকে SMS করবেন। আমি কথা দিচ্ছি আপনাদের পরিচয় গোপন রাখব, তবে যে বা যারা এই ধরনের কোনো অপকর্মের সাথে জড়াবে তাদের পরিচয় গোপন করার কোনো প্রতিশ্রুতি দিতে পারবো না। তাদের জনসমক্ষে এনে আইনের আওতায় আইনের হাতে তুলে দেওয়ার জন্য আমি ব্যবস্থা করব। আমি ছোট্ট একটু উদাহরণ দিচ্ছি যে আমি এইটা কন্ট্রোল করতে যে কি করতে হয়েছে আমাকে। এই গত 3 সপ্তাহের ভিতরের একটা ঘটনা, 3-4 সপ্তাহ হবে বা মাসখানেক হবে। আমার এক ইউনিয়নের বিএনপির সভাপতি, যে গত 17 বছরে আমার সাথে জীবন মৃত্যু লড়াই ছিল, আমার আপন ভাইয়ের মতো তাকে আমি দেখি, এখনও দেখি। সে একটা ইউনিয়নে দীর্ঘদিন ধরে বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে তার সাথে না মিললেই তাদের উপর অত্যাচার করার একটা অপচেষ্টা করে যাচ্ছিল। সর্বশেষ মারামারি করলো, প্রতিপক্ষকে মারলো। সেখানে আওয়ামী লীগের কয়েকজনও আছে, বিএনপির ভিতরেও কয়েকজন আছে। তারপরে আবার তাদের বিরুদ্ধে মামলা করার জন্য একটা FIR রেডি করে, বাদীকে রেডি করে থানায় আসার পথে আমাকে ফোন করে বলল যে আমি একটু থানায় যাচ্ছি, ভাই আপনি যদি একটু বলে দেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়, এই মামলাটা রেকর্ড হতেই হবে। তা আমি ফোনটা রেখে আমি সেখানে ফোন দিলাম। যাদেরকে ফোন দিলাম তারা সনাতন ধর্মের লোকজন ছিল, তারা এই মারামারির সাথে ভিকটিমও না, আসামিও না। তারপর আরও 2-1জনকে ফোন দিয়ে আমি তথ্য নিলাম। তথ্য নিয়ে জানলাম যে আমার যিনি সভাপতি, আমার যিনি বিশ্বস্ত হাতিয়ার, আমার সহযোদ্ধা দীর্ঘদিনের, সেই অন্যায় করেছে। তার লোকজনই প্রথম মারামারি সূত্রপাত করেছে এবং তারাই মামলা করতে যাচ্ছে। আমি ওসি সাহেবকে ফোন দিলাম,
ফোন দিয়ে বললাম এই মামলাটা করতে আসছে, মামলাটা রেকর্ড না করলে ভালো হয়, আর ওই যে সভাপতি আছে তাকে দরকার হলে অন্য মামলায় অ্যারেস্ট করে চালান করে দেবেন। রাত 3টা পর্যন্ত তাকে কাস্টডিতে রাখা হয়েছিল। এরপরে সে দীর্ঘদিন ধরে অভিমান করে আমার সাথে যোগাযোগ রাখেনি 2 সপ্তাহ। আমিও তাকে ডাকতে যাইনি। পরে সে বুঝেছে যে সে ভুল ছিল, আমি সঠিক ছিলাম। ন্যায় বিচারের প্রশ্নে, আইনের শাসনের প্রশ্নে, মানুষের অধিকারের প্রশ্নে আমি অবিচল আস্থা রাখি আপনাদের উপরে। আমি স্বপ্ন দেখি একটি মানবিক শৈলকুপার জন্য, সকল মানুষের শৈলকুপার জন্য, সকল ধর্মের মানুষের শৈলকুপার জন্য আমি আপনাদের পাশে থাকব এবং থাকার প্রতিশ্রুতি এবং প্রত্যয় ব্যক্ত করছি। সেই সংগ্রামে যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো অ্যাটর্নি জেনারেল পদ স্বেচ্ছায় ছেড়ে দিয়ে এসে এইভাবে নির্বাচনের মাঠে নেমেছে। আমার দুর্নীতি করার প্রয়োজন হয়নি। আমার বাবা স্কুল শিক্ষক ছিলেন। আমার বাবা নিম্ন মধ্যবিত্ত একজন মানুষ ছিলেন। আমাদের অনেক কষ্ট করে পড়িয়েছেন। সেখান থেকে আমি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হয়েছি। আমি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। আমি চাইলে প্রতিদিন সৎভাবেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি। একটা মামলায় দাঁড়ালে 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা পর্যন্ত আমরা ফিস নেই। এত বড় বড় মক্কেল আমাদের আছে। আমার দুর্নীতি করার প্রয়োজন হয় না। গত 16 মাসে আমি চাইলে প্রতিদিন কোটি কোটি টাকা ইনকাম করতে পারতাম। বাংলাদেশে আমার সবচেয়ে বড় যে শত্রু, সেও বলতে পারবে না আমাকে কেউ কিনতে পেরেছে। অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নেওয়ার পরে আমার অফিসে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেছি। বিএনপির অনেক বড় বড় নেতা আমার অফিসে চা খাইতে আসতে চেয়েছেন, আমি বিনয়ের সাথে তাদের রিফিউজ করেছি। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীরা আমার সাথে যোগাযোগ করে বৈঠক করার চেষ্টা করেছেন, আমি তাদের রিফিউজ করেছি। আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে রাষ্ট্রীয়ভাবে, আমি শুধু সেটাই করেছি। সরকারের অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রীর অনেক অনুরোধ আমি বিনয়ের সাথে উপেক্ষা করতে পেরেছি। আমার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও 2-3টা মামলায় যখন আমাকে অনুরোধ করেছেন, আমি বলেছি এটা আমার পক্ষে সম্ভব নয়। একদিন রাত 12টার সময় আমাকে একজন মিনিস্টার ডাকলেন। আমি যে দেখি সেখানে জামাতের 2 জন সর্বোচ্চ নেতা আছেন। আমাকে বললেন আমাদের সিদ্ধান্ত, জামাতের এই নেতার ফাঁসির আদেশ আছে, তাকে জামিনে মুক্তি দিতে হবে। আমার ডাইরেক্ট বস যদি আমাকে এরকম কথা বলেন এবং ব্যবস্থা নাও, আমি বললাম হু আর ইউ? আপনি জামিন দেওয়ার কে? জামিন দেবেন না দেবেন রাষ্ট্র দেবেন, আদালত দেবেন। দ্বিতীয়ত, ফাঁসির আসামি জামিন হয় না। তৃতীয়ত, আমি এই চেয়ারে থাকা অবস্থায় এই আসামির জামিন হবে না, কোনো নিয়মের ব্যত্যয় হবে না। তখন ওই 2 নেতা আমার উপরে বললেন, আপনি সমস্ত সীমা লঙ্ঘন করছেন, আপনি বিএনপি সব আসামি খালাস করতেছেন আর সবাই জামিন পাচ্ছে, আমাদের ক্ষেত্রে আপনার এই দ্বিমুখী আচরণ। তো আমি বললাম যে বিএনপির যে নেতাদের খালাস করা হয়েছে, তাদের খালাস করা হয়েছে, জামিন হয়নি। আপনারা যান, খালাসের জন্য চেষ্টা করেন, আপিলে শুনানি করেন, সেখানে আদালত যদি মনে করেন খালাসযোগ্য, আদালত দেবেন। কিন্তু আমাকে দিয়ে চাপ দিয়ে কেউ কিছু করাবে, বাংলাদেশের মাটিতে এখন পর্যন্ত এমন কারো জন্ম হয়নি। আমাকে কেনা যাবে না,
আমাকে চাপ দিয়ে কিছু করা যাবে না। আমি যেটা সঠিক সেটাই করব। এবং সেটা সঠিকটাই করেছিলাম ওই দিন। আমি আপনাদের সাথে কাজ করতে এসেছি আমার সমস্ত লোভ লালসা পদের লোভ ফেলে রেখে। আমার কাছে দলের পক্ষ থেকে প্রস্তাবনাও ছিল আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে কন্টিনিউ করব এবং দল ক্ষমতা আসলে আমাকে টেকনোক্রেট কোটায় মিনিস্টার করতে হবে। নির্ঝঞ্ঝাট লাইফ, সকালবেলা উঠলে ঘুম থেকে উঠে এই যে কৃষকের শ্রমিকের ভুখা নাঙ্গা মানুষের সাথে ডিল করতে হয় না, তাদের কষ্টের কথা শুনতে হবে না। ঘুম থেকে উঠে সারাদিন এত হাড় ভাঙা পরিশ্রম করতে হতো না। ঘুম থেকে উঠে অফিস করলাম, অফিস করে বাসায় আসলাম, শান্তির একটা লাইফ ছিল। আমার কাছে মনে হয়েছে যদি রাজনীতি করি তাহলে প্রান্তিক মানুষের কাছে আমাকে যেতে হবে। প্রান্তিক মানুষের কাছাকাছি না গেলে একজন রাজনীতিবিদ বুঝতে পারবে না বাংলাদেশের মানুষের কি প্রয়োজন আছে, শৈলকুপার মানুষের কি প্রয়োজন আছে। আমি সমস্ত লোভ লালসা ফেলে রেখে এসে আমি আপনাদের কাছে এসেছি ভোট চাইতে, ভোট ভিক্ষা করতে। আপনারা যদি আমাকে পাশে থেকে সাথে থেকে নির্বাচিত করেন তাহলে আমি আপনাদেরকে নিরাশ করব না। আপনাদের ব্যথায় ব্যথিত হব, আপনাদের আনন্দে অংশীদার হব, আনন্দিত হব। আপনারা যারা ভোট চাইতে যাবেন প্রার্থী হিসাবে আমাকে উপস্থাপন করতে গেলে আপনারা ঠকবেন না। বিগত 16 মাসে আমি প্রমাণ করেছি শৈলকুপায় যে শত শত কোটি টাকার উন্নয়নের কাজ এসেছে তার প্রত্যেকটি কাজের পাই পয়সা ব্যবহার হয়েছে। প্রজেক্টের নাম করে টাকা তুলে নেওয়া, গম তুলে নিয়ে যাওয়ার সংস্কৃতি আমি বন্ধ করেছি। সরকারি উন্নয়ন কাজে নেতাদেরকে 10%, 15%, 20% পর্যন্ত কমিশন দিতে হতো। আমি সেই রাস্তা বন্ধ করে দিয়েছি। এখানকার যারা কন্ট্রাক্টর তারা কেউ আমার সাথে এক কাপ চা খাওয়ার সুযোগ পায়নি, সাহস পায়নি। দুর্নীতির মূলোৎপাটন করার জন্য আমি বলেছি যদি কোনো কর্মকর্তা দুর্নীতিবাজ হয় তাহলে হাতে নাতে ধরার পর তাকে শুধু আমি চাকরির থেকে বের করার ব্যবস্থা করব না, তাকে আইনের আওতায় দিয়ে আদালতের আওতায় নিয়ে এনে শাস্তির ব্যবস্থা করার জন্য যা যা করার আমরা সেটা করব। আমার সেই সাহসী উদ্যোগের সাথে স্নিগ্ধা দাস ছিলেন এখানে, আয়রন লেডি যাকে আমি নাম দিয়েছিলাম। পট পরিবর্তনের পরে আমাকে বলেছিলেন স্নিগ্ধা দাস উনি তো আওয়ামী লীগের লোক, ওনার বাবা কিশোরগঞ্জ আওয়ামী লীগের নেতা, ওনাকে পরিবর্তন করা প্রয়োজন। আমার কাছে মনে হয়েছে যে উনি একজন দক্ষ প্রশাসক, সৎ মানুষ, আমি ওনাকে পরিবর্তন করতে যাইনি। এটাই আমার কাছে সবচেয়ে বড় উদাহরণ ছিল যে আমি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করিনি। আমি দেখেছি এই অফিসারটাও দক্ষ কর্মকর্তা কিনা, সৎ কর্মকর্তা কিনা, আমার শৈলকুপার মানুষের উন্নয়নে কাজ করবে কিনা, সেটা ছিল আমার কাছে তার মুখ্য পরিচয়। শৈলকুপা পৌরসভার মধ্যে আনাচে কানাচে যান, স্নিগ্ধা দাসের স্মৃতিচিহ্ন রয়ে গেছে। রাস্তাঘাট, মন্দির, মসজিদ, এখানে সমস্ত জায়গা তার অনুদানের স্মৃতিচিহ্ন রয়ে গেছে। আমি এরকম একটি স্বপ্নের শৈলকুপা গড়ে তুলতে চাই, যেখানে হানাহানি বন্ধ হবে, মারামারি বন্ধ হবে, মানুষ মানুষকে মানুষ হিসাবে দেখবেন, ধর্মের ভিত্তিতে নয়। সেরকম একটি শৈলকুপা চাই। আমি যখন ভোট চাইতে যাব আপনাদের আগেই বলে রাখি, আমরা বিশ্বাস করে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিশ্বাস করেন, আপনার পরিবারের আপনার স্ত্রী আছে, আপনার কন্যা আছে, আপনার বোন আছে, আপনার মা আছে, আপনার খালা আছে, আপনার ফুপু আছে, চাচি আছে, প্রত্যেকে আপনার পরিবারের গৃহকর্ত্রী, গৃহিণী। সেই গৃহিণী সবার আগে ঘুম থেকে ওঠেন,
ঘরদোর পরিষ্কার করেন, রান্না বান্না করেন, আপনার মুখে খাবার জোগাড় দেওয়ার জন্য সবার আগে খাবার প্লেটে গিয়ে দেন, সন্তানদেরকে স্কুলে পাঠান খাইয়ে, সারাদিন ধান ভানেন, ধান ঝাড়ু দেন, দুপুরে রান্না করেন, রাতে রান্না করে আপনাদের খাইয়ে দাইয়ে তারপরে আবার উনি ঘুমাতে যান। যে ব্যক্তি সবার আগে ঘুম থেকে উঠে সবার পরে ঘুমাতে যান হাড় ভাঙা পরিশ্রমের মধ্য দিয়ে, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার স্ত্রী কী করেন, আপনি দ্বিতীয় চিন্তা না করেই বলবেন কিছু করে না, বাড়ি থাকে, গৃহিণী। বেগম খালেদা জিয়া বলেছেন এটা নারীর প্রতি এক ধরনের বৈষম্য এবং নারীকে অবমাননা করা। যে ব্যক্তি সবচেয়ে বেশি কাজ করছেন, আপনার কন্যা যদি বিয়ে হয়ে যায়, আপনি একবার চিন্তা করেন তো আপনার আদরের কন্যাকে সারাদিন এরকম পরিশ্রম করতে হচ্ছে, তারপরে তার কপালে উঠছে কিছু করে না। সেই কারণে বেগম খালেদা জিয়া বিএনপিকে একটা নির্দেশনা দিয়ে গেছেন, বিএনপি এবার ক্ষমতা আসলে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকজন গৃহিণীর জন্য এরকম একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ড দেওয়ার অর্থ হলো সরকার থেকে এই ফ্যামিলি কার্ডের বিপরীতে ওই গৃহিণী প্রতি মাসে 2500 টাকা করে ভাতা পাবেন, বেতন পাবেন। আপনার পরিবারে আপনার স্ত্রী আপনার কাজ করার জন্য সরকার তাকে 2500 টাকা করে ভাতা দেবে, বেতন দেবেন। এটা আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন। এটা বিএনপির টপ প্রায়োরিটি। কৃষকরা যারা নিরন্ন মানুষের মুখে, ভুখানাঙা মানুষের মুখে খাবার তুলে দেয়, একজন কৃষক এক বছর চাষ করলে 1 বিঘা জমিতে 15-16 হাজার টাকা খরচ হয়ে যায়। বছর শেষে যখন হিসাব করে কয় মণ ধান পেলাম, বিক্রি করলে আমার ইনভেস্টমেন্ট উঠলো কিনা, হিসাবের খাতায় কখনো দেখা যায় 1000 টাকা বেশি বা 1000 টাকা কম হচ্ছে। বেগম খালেদা জিয়া বললেন এটা তো হতে পারে না, এই কৃষক বাংলাদেশের মেরুদণ্ড, আমাদের কৃষি অর্থনীতি নির্ভর দেশ, কৃষকের পাশে আমাদের দাঁড়ানো উচিত। বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো কৃষকদের কৃষি ঋণ মওকুফ করেছিলেন 93 সালে। কৃষকদের জন্য উনি এবার নির্দেশ দিয়ে গেছেন যে ওই কৃষকদের জন্য একইভাবে 2 থেকে 2500 টাকার মতো মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা করবেন। কৃষি উপকরণ দেবেন, যার নামে কৃষি কার্ড হবে, প্রান্তিক কৃষকরা তাদের কৃষি উপকরণ ন্যায্য মূল্যে দেওয়া হবে। এভাবে আমাদের মহাপরিকল্পনার মধ্যে এনেছি। যারা হিন্দু পুরোহিত আছেন, যারা মুসলিম ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, যারা মন্দিরের সেবক আছেন, তাদের জন্য আগামী বিএনপি সরকার প্রতি মাসে ভাতার ব্যবস্থা করবেন। এটা অঙ্গীকার। আপনারা প্রশ্ন করতে পারেন সরকার এত টাকা পাবে কোথায়? বাংলাদেশের 1 বছরের বাজেট হলো 7.5 লক্ষ কোটি টাকা। এই প্রজেক্ট চালু করলে সেখানে হয়তো 8,50,000 কোটি টাকা বেশি লাগবে, বা 1 লক্ষ কোটি টাকাই বেশি লাগুক। আমরা জানি কোথার থেকে কাট করে এখানে নিয়ে আসতে হবে। বিশ্ববিখ্যাত টাইমস ম্যাগাজিন একটি রিপোর্ট প্রতিবেদন তৈরি করেছেন রিসেন্টলি, যেখানে বলছে গত 16 মাস সময়ে বাংলাদেশের থেকে অবৈধভাবে $234 বিলিয়ন পাচার হয়েছে। $234 বিলিয়ন 16 বছরে পাচার হওয়ার অর্থ হলো বছরে প্রায় $16 বিলিয়ন। $16 বিলিয়ন অর্থ হলো প্রায় 21 লক্ষ কোটি টাকা। বছরে প্রায় 21 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমরা সেই টাকা, সেই পাচার যদি 50% আটকাতে পারি, তাও 10.5 লক্ষ কোটি টাকা।
আমাদের কমিটমেন্ট চুরির টাকা চোরের টাকা, ডাকাতির টাকা ডাকাতের টাকা, দস্যুতার টাকা দস্যুর টাকা যেখানেই থাক না কেন সেটা যেমন ফেরত আনার অঙ্গীকার আমাদের আছে, আমরা একইভাবে বিদেশে এইভাবে টাকা পাচার করে বেগম পাড়া করা বন্ধ করে দিতে চাই। আর সেটা চাই বলেই আমরা সাহস রাখি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এই কার্ড চালু করব। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মহিলাদের জন্য 50টা সংরক্ষিত আসন করেছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, ভোটের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিলেন। মুক্তিযোদ্ধাদের বিষয়ে 2001 সালের 23শে অক্টোবর প্রথমবারের মতো বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করে দিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার সেই স্বপ্নের বাংলাদেশে তার স্বপ্নের সারথি হয়ে সেটি বাস্তবায়ন করার জন্য আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত নিরলসভাবে হেঁটে চলেছি। আপনারা যারা সনাতন ধর্মের সদস্যরা আছেন তাদের সম্পর্কে একটি পাবলিক পারসেপশন আছে যে আপনারা নৌকায় ভোট দেন, এটা পাবলিক পারসেপশন। কিন্তু এর মধ্যে এখানে অনেকেই আছেন, আমি জানি আপনার অন্ধ না, আপনার ব্যক্তি দেখে ভোট দেন। এবার নৌকা নাই, এবার বাংলাদেশের নির্বাচন হবে, বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্রের দিকে যাবে নাকি বাংলাদেশ একটি মধ্যমপন্থা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, সেটা বিষয়। এবার বাংলাদেশে নির্বাচন হবে, বাংলাদেশের সকল মানুষ সমানভাবে বিবেচিত হবে নাকি ধর্মের ভিত্তিতে মানুষকে চিহ্নিত করবেন। ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে কিভাবে হামলা হয়েছে। আমরা চাই না এভাবে কোনো হামলা হোক ধর্মের নামে, আমরা বন্ধ করতে চাই। বাংলাদেশে একটি শ্রেণীর মানুষ 71 এবং 24-এর মধ্যে একটি সীমারেখা টানার চেষ্টা করেছেন। কেউ বলছেন 71 নয় 24, কেউ বলছেন 24 নয় 71। আর আমরা বলছি বাংলাদেশের 52, বাংলাদেশের 71, বাংলাদেশের 90, বাংলাদেশের 24 একই সূত্রে গাথা। প্রতিটি সংগ্রামে যারা জীবন দিয়েছেন তারা বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলতে যে জীবন দিয়েছেন। 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যদি আমরা অসম্মান করি, সেই মুক্তিযোদ্ধাদের যদি অসম্মান করি, যে সমস্ত মা বোনেরা সম্ভ্রম হারিয়েছেন তাদের যদি আমরা অসম্মান করি, যে সমস্ত বীররা বাংলাদেশে আমাদের স্বাধীনতা মানচিত্র ভূখণ্ড এনে দিয়েছেন তাদের যদি অসম্মান করি, তাহলে মানুষ হিসাবে আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। 82 সাল থেকে 90 সাল পর্যন্ত আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এই যে সাধনদা, বিপ্লব যারা সংগ্রাম করেছেন তাদের মাঝ থেকে অনেক সতীর্থ সহযোদ্ধা হারিয়ে গেছে। জাফর, জয়নাল, দীপালি সাহা, সেলিম, দেলোয়ার, রাউফুন, বসুনিয়া, কাঞ্চন, জেহাদ, নূর হোসেন, ডাক্তার শামসুল আলম খান মিলন সহ, শাহজাহান সিরাজ সহ যে সমস্ত সাথীরা বাংলাদেশের সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র ফেরানোর জন্য সংগ্রাম করেছেন, তাদেরকে যদি আমরা ভুলে যাই তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। ঠিক একইভাবে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে
মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে যে আবু সাইদ মুগ্ধ সহ 1400-র উপর মানুষ পাখির মতো গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। 16 বছর সংগ্রাম করতে যে, ভোটাধিকার ফিরাতে যে, গণতন্ত্রের সংগ্রাম করতে যে 4500-এর উপর মানুষ ক্রস ফায়ারের শিকার হয়েছিলেন। 16 বছরে 700-র উপরে মানুষ গুমের শিকার হয়েছেন, যার স্বজনেরা এখনও তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে যায় নামাজে স্বজন ফেরার প্রতীক্ষায় থাকেন। 60 লক্ষের উপর বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছিল। এমন একটি রক্তাক্ত পথ বেয়ে যে বাংলাদেশ পেরিয়ে বাংলাদেশ আমরা সামনে পেয়েছি, সেই বাংলাদেশে আমরা আর কোনো ভুল সিদ্ধান্ত যাতে না হয়, বাংলাদেশের মানুষ যাতে বাংলাদেশের মানুষ হিসাবে ট্রিটেড হন, সাম্প্রদায়িকতার কোনো বিষ বাষ্প যখন যাতে এখানে না আসতে পারেন, সেরকম একটি বাংলাদেশ গড়তে যদি আমরা ব্যর্থ হই, তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে রয়ে যাব। আমরা সেরকম একটি বাংলাদেশ চাই না, সেরকম একটি কাপুরুষের উপমা হতে চাই না বলেই আপনারা এখানে যারা আছেন সবাই নেতৃস্থানীয় ব্যক্তি। আপনারা কিভাবে ভোট করতে হয়, কিভাবে এই বাংলাদেশকে রক্ষা করতে হয়, আপনারা সেটা ভালো করে জানেন। আমি আপনাদের ভোট প্রার্থনা করব, আমি আপনাদেরকে আমার পাশে চাইব, এই প্রত্যাশা ব্যক্ত করে এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।